চলুন দর্শক, আবারও ফিরে যায় আমাদের আজকের অতিথি অভিনেতা শোয়েব মনিরের কাছে। আবারও ফিরে এলাম, আসলে শুরু করতে চাই আপনার সিনেমা নিয়ে, পটু নিয়ে। পটু নিয়ে আসলে জানতে চাই যে এই চরিত্রে অভিনয় করার পেছনের গল্পটা কি ছিল। এখন থেকে প্রায় 1.5 বছর আগে এই গল্পের যে নায়ক ইভান স্যার হচ্ছে আমাকে আসলে গুরু মানে আর কি, খুব পছন্দ করে। আমরা এর আগে কিছু ড্রামা করেছি, তো ইভান স্যার বলল গুরু চলেন আমরা একটা প্রজেক্টে কাজ করি। তখন আহমেদ হুমায়ুনের সাথে আমাকে পরিচয় করে দিল যে এই সিনেমাটা হচ্ছে রাজশাহীর একদম দুর্গম এলাকায়, বহরমপুর বর্ডার, চরখানপুর, ওখানে গিয়ে 1-1.5 মাস থাকতে হবে। তো গল্পটা আমার পছন্দ হলো এবং আমি মনে করলাম যে ইয়েস, নতুন পরিচালক ইভান বলল যে চলেন আমরা একসাথে একটা ড্রাইভ দিই। তখন আমরা এই 1.5 বছর প্রায় প্রস্তুতি নিয়েছি। এটা আমরা বর্ষাকালে শো হওয়ার কথা, মানে শুটিং হওয়ার কথা ছিল, পরে হয়নি। পরে আমাদের 6 থেকে 7 মাস আগে হয়েছে। তখন আমি এই সিনেমাটা শুটিং করার জন্য রাজশাহী গেলাম। রাজশাহীতে শহরে আমার গ্রুমিং হয়েছে, তারপরে চরে গেলাম। একদম ভিন্ন ধরনের একটা গ্রাম, ছবির মতো গ্রাম বলতে যেরকম বোঝায় না, নদীর পার, একদম চরের পার, ওখানে কোনো কারেন্ট নেই, তাও পদ্মার পার। ওখানকার ছেলেমেয়েরা 6-এ যারা পড়ে তারা একদম চরে রাজশাহী এসে পড়াশোনা করতে হয়, দুর্গম এলাকা। আচ্ছা, ওখানে গিয়ে আমাকে ডিরেক্টর বলল যে আপনি একদম এখানকার মানুষ হয়ে যান। তখন আমি লুঙ্গি টুঙ্গি পরে ওখানকার মানুষজন যারা আছে তাদের সাথে মিশে আমার কস্টিউম জোগাড় করে আমি একটানা 22 দিন ওখানে ছিলাম। এবং আমি চেষ্টা করেছি যে আমার ওই চরিত্র যে মোড়ল এই গল্পে, ওই চরের একজন মোড়লের মানুষটা হয়ে যাওয়া। এটার জন্য ওখানকার যে আশেপাশে যে মানুষ আছে, আমার বয়সী যে মানুষ আছে, তাদের আচরণ, তাদের ব্যবসা এবং হচ্ছে যে তাদের সংস্কৃতি কিরকম আমার। এবং 2-3 দিন পরে আমাকে ওই এলাকার মানুষ, আমি যখন বিভিন্ন দোকানে চা খেতে গিয়েছি, ওরা সবাই ভাবছে আমি এই এলাকারই মানুষ আর। প্রথম 1-2 দিন কৌতূহল ছিল, কিন্তু পরবর্তীতে আমার বডি ল্যাঙ্গুয়েজ, আমার চলাফেরা এমন হয়েছে যে ওরা আমি এলাকারই একজন মানুষ হয়ে গেছি। তো আলহামদুলিল্লাহ আমরা খুব অসংখ্য মানুষের পরিশ্রম, একদম ক্যাম্পেইন আর্মি স্টাইলে শুটিং হয়েছে এবং মাশাআল্লাহ শুটিং খুব ভালো হয়েছে। এবং বর্তমানে রিলিজ যখন হয়েছে সিনেমা, তখন আমার অ্যাক্টিং ক্যারিয়ারে এটা একটা বড় মাইলফলক তৈরি হয়েছে যে না ইয়েস, যে শোয়েব মনির এত বছর ড্রামা করেছে এবং সিনেমা তো আসলে বড় মাধ্যম আসলে। এটা তো আসলে এটার এক্সাইটমেন্ট ভিন্ন জিনিস। এখন ঢাকা, ব্লকবাস্টার, নারায়ণগঞ্জ সব জায়গায় যখন শোয়েব মনির, পটু, মোরল, সো এটা আমি একটা ড্রিমি সময় পার করছি এখন পটু নিয়ে আর কি। আসলে অনেকগুলো জায়গায় পটু ইতিমধ্যে দেখানো হচ্ছে, তার মধ্যে নারায়ণগঞ্জেও দেখানো হচ্ছে। এটাকে হাইলাইট করতে চাই কারণ আপনি নারায়ণগঞ্জে থাকেন, সেখানে মঞ্চে অভিনয় করছেন দীর্ঘ সময় ধরে। তো সেখানকার মানুষজনের কাছে এই ব্যাপারটা কেমন ছিল? 1993 সাল থেকে উন্মেষ সাংস্কৃতিক সংসদের মাধ্যমে আমি নাট্য জগতে আসি। তখন থেকে এই বর্তমান পর্যন্ত আমি অসংখ্য নাটকে, মঞ্চ নাটকে পরিচালনা করেছি। অনেক দলের ছেলে মেয়ে আমার সাথে কাজ করেছে। আমি সাংস্কৃতিক জোটের জয়েন্ট সেক্রেটারি ছিলাম, বিভিন্ন সংগঠনে কাজ করেছি, একটা স্কুলে শিক্ষকতা করেছি। সো নারায়ণগঞ্জে অলরেডি আমার আমি যে নারায়ণগঞ্জের ছেলে, নারায়ণগঞ্জের সন্তান, এইটা একটা সবাই যে এক্সাইটমেন্ট এবং সবাই যে প্রাণ থেকে মন থেকে ফ্যামিলি নিয়ে যে প্রচুর দর্শক এই যে সিনেমাটা দেখেছে এবং আমি তাদের চোখে মুখে আমাকে দেখেছি। এটা যে আমি একটা শহরে যে এত বছর বড় হইলাম এবং এই নারায়ণগঞ্জের এত মানুষের যে প্রেম ভালোবাসা পেলাম, এটা আসলে এর চেয়ে বেশি আর কি হইতে পারে একটা মানুষের, একটা শিল্পীর জন্য এর চেয়ে বড় পাওয়া। আমার কাছে মনে হলো যে না, শিল্পীর জীবন সার্থক এবং নারায়ণগঞ্জবাসী আমাকে মনে রেখেছে এবং আমাকে ভালোবেসেছে এবং আমার পাশে আছে এবং আমাকে উৎসাহিত করে আমার প্রচুর বন্ধু, প্রচুর ছোট ভাই সবাই আমাকে তাদের উৎসাহ, তাদের ভালোবাসা মনে হচ্ছে যে না ইয়েস, এই জীবনে আসা আমার সার্থক হয়েছে এবং সামনে আরো কাজ করতে চাই। মঞ্চে যখন কাজ করেছেন বা করছেন, তখন দেখা যাচ্ছে নিজে অভিনয় করছে, নিজেরটা কিন্তু আর দেখা যাচ্ছে না, অন্যরা দেখছে। কিন্তু এইবার সেই নারায়ণগঞ্জের মাটিতেই নিজের অভিনয়টা নিজে দেখছিলেন, বন্ধু বান্ধবদের নিয়ে, পরিবারদের নিয়ে। তখন কিন্তু মনে একটা আলাদা ব্যাপার ছিল, একটা উৎফুল্ল ব্যাপারটা। তো সিনেমা দেখার পর প্রথম কোন কাজটা করেছিলেন তখন? সিনেমা দেখার পর আমি একটু ইমোশনালি ছিলাম, যে ব্যাপারটা আসলে আমি অনেক স্যাক্রিফাইস করেছি এই সাইডে কাজ করার জন্য। কারণ যারা নাকি ফ্রিল্যান্সার আর্টিস্ট, আপনিও জানেন যে এটা তো ইনসিকিউর লাইফ। হ্যাঁ, তো সিনেমাটা দেখার পরে আমার কাছে মনে হয়েছে যে না, একটা মানুষ আসলে অনেক মানুষের কাছে বেঁচে থাকা যায় যদি অনেস্টলি কেউ লেগে থাকে। আমার কাছে মনে হয়েছে যে ওই সময় অনেস্ট শব্দটা আমার কাছে
কাজ করেছে বেশি, যে যে কোনো সেক্টরে আপনি কাজ করেন, যদি আপনি অনেস্ট থাকেন, ধৈর্য ধরে পড়ে থাকেন, লেগে থাকেন। এই সাইড ছেড়ে দেওয়ার জন্য, এই লাইন ছেড়ে দেওয়ার জন্য বহু চাপ ছিল আমার। ইটালি চলে যাও, সিঙ্গাপুর চলে যাও, নিউইয়র্কে চলে যাও, ভালো ভালো অপরচুনিটি ছিল, ব্যবসায়ী হওয়ার, গার্মেন্টসের মালিক হওয়ার অপরচুনিটি ছিল। কিন্তু আমি বলছি যে না, আমি অ্যাক্টিংই করব। আমি বাড়ি ঘরও ছেড়ে দিয়েছিলাম। আমার মামার কথা মনে হয়েছে, আমার মার কথা মনে হয়েছে। আমার মা আমাকে একটানা 1 মাস যাত্রা দেখাইছে, সিনেমা পাগল ছিল, মাকে নিয়ে দেখতে পাইনি। ওই সব মার কথা মনে হয়েছে, যে মামার বাসায় আমি বড় হয়েছি, সে মামার কথা মনে হয়েছে। ওই সময় আসলে আমি একটু স্মৃতিকাতরই ছিলাম, এবং আমার কাছে ওই যে সততা, দীর্ঘ বছরের যে চেষ্টাটা ছিল সেটা সফল হয়েছে। সেটা সফল হয়েছে। এবার একটু আপনার অভিনয় জীবন নিয়ে জানতে চাই, মঞ্চ নিয়ে জানতে চাই। একজন মঞ্চ অভিনেতার তো অনেক কিছু জানতে হয়, পারতে হয়। তো আপনার সাথে একটা কথা হচ্ছিল যে প্রায় 2.25 বছর ধরে বা 2.25 বছর ধরে একটা ড্রামা আপনারা মেক করছিলেন। তো সেই ড্রামাটা নিয়ে একটু জানতে চাই। নারায়ণগঞ্জ ঐকিক থিয়েটারে আমি দীর্ঘ 18 বছর কাজ করেছি। তো দল আমাকে বলল যে তুমি একটা ড্রামা পরিচালনা করো নতুনদেরকে নিয়ে, কিন্তু ড্রামা করার আগে একটা কর্মশালা করতে হবে, কর্মশালা প্রযোজনা। তো প্রায় 40-50 জনকে নিয়ে আমি কর্মশালা করলাম। তখন আমি সিদ্ধান্ত নিলাম যে এমন একটা ড্রামা আমি তৈরি করব, যে ড্রামার ভিতর দিয়ে একজন অ্যাক্টর কিভাবে তৈরি হয়, ওই ধরনের এক্সারসাইজ এবং প্রক্রিয়ার ভিতর দিয়ে ওদেরকে নিয়ে যাব। তো ওদেরকে কর্মশালা করানো হলো বড় বড় শিল্পীদের দিয়ে, বড় বড় ট্রেনারদের দিয়ে। তারপর কন্টেম্পোরারি ডান্সের কর্মশালা করানো হলো, বাকার বকুলকে দিয়ে লাঠি ফাইটের কর্মশালা করানো হলো, সেট ডিজাইনের কর্মশালা করানো হলো, মিউজিকের কর্মশালা করানো হলো। এবং ফ্লোরে আমরা বছর পর বছর স্ক্রিপ্ট লিখেছি। হ্যাঁ, প্রায় 18,000 টাকায় কম্পোজ বিলে দিয়েছিলাম আমরা। হার তরঙ্গ নামে একটি ড্রামা, একটা দ্বীপের গল্প। এটা মহাকাব্যিক একটা কন্টেন্ট, আমাদের দেশীয় সম্পদ নিয়ে একটা কাল্পনিক দ্বীপের গল্প, যেই দ্বীপের কোনো ধরনের মানে দুঃখ নাই, যে দ্বীপে সবাই হাসি খুশি আনন্দে থাকে, তাদের ভিতরে কোনো ভেদাভেদ নাই, তাদের ভিতরে কোনো নেতা নাই। এরকম একটা সুন্দর সাম্যবাদী যুগের গল্প আবার তাদেরকে কন্টেম্পোরাইজ করে প্রায় 2.25 বছর ধরে পরিশ্রম করে তাদেরকে, একজন অ্যাক্টরকে আপনাকে বডি ল্যাঙ্গুয়েজ, শরীর আপনাকে হইতে হবে অভিনয়ের উপযোগী, তাহলে তাদেরকে এক্সারসাইজ মাস্ট লাগবে। হ্যাঁ, এবং রিদম, তাল, লয়, ছন্দ, সুর। হ্যাঁ, তারপর যে আপনার আর্টিস্টিক পেন্টিংস, সেট ডিজাইন, কস্টিউম ডিজাইন, লাইট ডিজাইন, এগুলোর ভিতর দিয়ে, এবং এই যে দুর্দান্ত অ্যাক্টিং করার জন্য যে একজন অ্যাক্টরের, অভিনেতা 3টা আসলে জিনিস, একটা শরীর, মন এবং কণ্ঠ। শরীর, মন, কণ্ঠ, এই 3টা জিনিস এই 30 থেকে 40 জন মানুষকে, এই শিল্পীদেরকে 2.25 বছর ধরে, এটা একটা রিসার্চ একটা কাজ ছিল, এটা একটা গবেষণামূলক কাজ ছিল। এই 2.25 বছর আমিও কিছু করি নাই। আমি তখন প্রায় 3,000 টাকা বেতন পাইতাম স্কুলে, আমার বাসা ভাড়া 3,500 টাকা, আমার মেয়ে তখন পেটে, তরিকা। ঠিক এই সময়ে আমি একটা দল নিয়ে, তখন আমার মিডিয়াতে অনেক কাজের অফার ছিল, ওই কাজগুলো না করে আমি ওই দল নিয়ে, ঐকিক থিয়েটারের ওই ছেলে মেয়েদেরগুলো নিয়ে একটানা 2.25 বছর এই পড়াশোনা, 5টা শো হয়েছে মাশাআল্লাহ, 5টা শো হয়েছিল। তারপরে এই দলের একটা ছেলে চঞ্চল খুন হওয়ার পরে পড়াশোনাটা আমরা রান করতে পারিনি। কিন্তু এইটা আমার জীবনে একটা বড় এক্সাইটমেন্ট, বড় ঘটনা, যে আমি একটা এত বড় থিয়েটার মঞ্চে নিয়ে আসতে পেরেছি। ভবিষ্যতে ইচ্ছা আছে নাটকটা নিয়ে আসা। তবে এই যে কথাটা বললেন যে ওই সময়টা খুব চ্যালেঞ্জিং একটা টাইম ছিল, বাসা ভাড়া, বেতন, আবার বাচ্চার ব্যাপারটা, তখন ম্যানেজ করার সময় একটা তো চাপ মনে হতো না? না, ওই সময় আমার মাথায় এই হারতরঙ্গ ছাড়া, গল্পের নাম হারতরঙ্গ ছাড়া আসলে আমার আর কোনো কিছু ছিল না। আমি এর আগে অনেক কাজ এইভাবে করেছি। পুরো লুক নিয়ে একটু কথা বলতে চাই। সাধারণত আমরা সিনেমায় যখন সিনেমা দেখি, তখন এই ধরনের লুক আমরা দেখি না। এবারকার লুকটাও আমার কাছে মনে হচ্ছে ভিন্ন, আর সেক্ষেত্রে আপনার লুকটা ছিল পুরোই ভিন্ন। লুক নিয়ে আসলে কি ধরনের কাজ করা হয়েছিল? আমাকে ডিরেক্টর বলে, এটার জন্য আমার কোনো শ্রম দিয়ে হয়েছে, আমাকে কিছু কাজও ছাড়তে হয়েছে। যখন বর্ষাকালে শুটিং হওয়ার কথা ছিল, যে শোয়েব ভাই আপনার দাড়িটারি কোনো কিছু আর ফেলবেন না। তো ওই দাড়িটারি বড় করতে করতে কি হয়েছে, আমাকে এই দাড়ির জন্য আমার আবার এনাদারকে, আমি তো ড্রামা করে আসলে রুজি আসলে এটা দিয়ে আমার চলতাম, তাই না? তো আমার তখন দাঁড়িয়ে বড় করলাম, তখন বললো যে না, শুটিংটা এবার হচ্ছে না, তখন আবার দাড়ি কেটে ফেললাম। তখন আবার যখন 3 মাস পরে বললো যে শোয়েব ভাই আপনার কোনোভাবেই কোনো কেচি লাগানো যাবে না। সো আমি এই আমার লুকের জন্য আমি আসলে প্রায় কয়েক মাস আমি কোনো কিছুতেই হাত দিইনি, এবং আমি চেষ্টা করেছি বাইরেও ভিতরেও ওই পটুর ভিতরে যাপন করার জন্য চেষ্টা করেছি। ওই সময় আমাকে কিছু কাজ ছেড়ে দিতে হয়েছে।
একটা সিনেমা এমন একটা জিনিস, এটার জন্য আসলে এর আগে আমার এরকম ঘটনা ঘটেছিল। আচ্ছা। জালালের পিতাগণ নামে একটা সিনেমা, নাম শুনেছি বোধহয়, জালালের পিতাগণ, জালালের গল্প, আবু সাঈদ ইমনের। ওইটা হুজুর চরিত্রে অভিনয় করার জন্য আমাকে 100 বছর দাঁড়িয়ে রাখতে হয়েছে, কিন্তু আনফরচুনেটলি আমাকে ওই সিনেমাটা শেষ পর্যন্ত অ্যাক্টিং করতে হয় নাই, করা হয় নাই আর কি, যে কোনো কারণে। কিন্তু ওই সিনেমাতে অ্যাক্টিং করা হয় নাই, কিন্তু এই সিনেমার জন্য আমার রানিং সিরিয়াল ছাড়তে হয়েছে, বিজ্ঞাপন ছাড়তে হয়েছে, অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়েছে তার আগে, কিন্তু সিনেমাটা আমার করা হয় নাই। এর আগে আমার আসলে ক্যারেক্টারের জন্য আসলে এর আগে আমি আসলে অনেক কিছু করছি। এই যে বললেন যে অনেক কিছু করেছেন, এর মধ্যে কি কি ছিল? যেমন একটা তো বললেন, সাধারণত দেখা যাচ্ছে অভিনয় শিল্পীদের নিয়মিত কাজ করতে হয়, আর আপনার ক্ষেত্রে আপনি বললেন যে কাজটাই সব, তখন তো চলতেও অনেক কষ্ট হতো। সো আর কি কি করেছিলেন? ক্যারেক্টারের আসলে একটা ক্যারেক্টার, এটাকে বলে ক্যারেক্টারাইজেশন, চরিত্রায়ন। এই যে মোরাল ক্যারেক্টারটা ওই চরের মানুষ না, চরে আউটসাইডার। সে হচ্ছে কিছু বছর ধরে থাকে ওখানে, হ্যাঁ, তো রহস্যজনক ক্যারেক্টার, তার ফ্যামিলি দেখানো হয় না। তো এই একটা ক্যারেক্টার যখন করবেন, তার ক্যারেক্টারাইজেশন যখন করবেন, তো তার জন্ম থেকে তার বাবা মা, তার শিক্ষা, তার বৈবাহিক অবস্থা, তার পারিবারিক অবস্থা, তার বাচনভঙ্গি, তার হাইট, তার কালার, তার কণ্ঠ, হ্যাঁ, তার ধর্ম, হ্যাঁ, তার ছেলে মেয়ে কেমন, সব কিছুই একটা ক্যারেক্টার। আমি যে মোরল করেছি, এবার মোরলের বাবা কেমন ছিল, এটা আমাকে ক্যারেক্টারাইজেশন করতে হয়েছে, খুবই স্বাভাবিক। আমি যে ক্যারেক্টারটা এরকম, আমার বাবা কিরকম ছিল, আমি শিশুকালে কোথায় বড় হয়েছি, আমার চরিত্র কিরকম ছিল, এর আগে আমি কি কি ধান্দা করেছি, কি কি আমার পেশা ছিল। সো একটা ক্যারেক্টারাইজেশন করতে হলে অনেক কিছু, এত সহজ না। পুরো ক্যারেক্টারের ফুল বিষয় ক্যারেক্টার, জানতে হবে। হ্যাঁ, ফুল ক্যারেক্টারাইজেশন, শিশু থেকে এই পর্যন্ত মোরল পর্যন্ত আমি আসলে কি কি ছিলাম, আমার হাইট থেকে শুরু করে, চোখ থেকে শুরু করে, গায়ের কালার থেকে শুরু করে, ধর্ম থেকে শুরু করে, পরিবার, হ্যাঁ, সমাজ, সংসারের মধ্যে এই অবস্থানটা কীরকম, ওই অনুযায়ী আমাকে ডে বাই ডে নিজেকে ওই মোরলের ক্যারেক্টারের ভিতরে আমাকে ভাবতে হয়েছে আর কি। আপনার আসলে কাকে আইডল মনে করেন, যার অভিনয় দেখেন এবং অনুপ্রাণিত হন? কে সেই মানুষটা? আমি আসলে নাসিরুদ্দিন শাহ, ছোটবেলা থেকে নাসিরুদ্দিন শাহ হচ্ছে ইন্ডিয়ান নাসিরুদ্দিন শাহ, আর বাংলাদেশে তো অবশ্যই হুমায়ুন ফরিদি, রাইসুল ইসলাম আসাদ, গোলাম মোস্তফা, হ্যাঁ, বাংলাদেশে যাদের অ্যাক্টিং আমাকে আসলে প্রভাবিত করেছে। হুমায়ুন ফরিদি মাস্ট, আচ্ছা। হুমায়ুন ফরিদি। আর আমি আসলে ছোটবেলা থেকে প্রচুর হিন্দি সিনেমা দেখতাম, তো যে কারণে আমার যে ক্যারেক্টারগুলো সবচেয়ে বেশি প্রভাবিত করেছে ছোটবেলায় মিঠুন চক্রবর্তীর ডান্স করতাম, নাচতাম। ডিস্কো ডান্সার ছবি যখন আসছে, ডান্স সিনেমা যখন আসছে, ওইভাবে চুলও রেখেছিলেন ওই নিশ্চয়ই? সময় অবশ্যই ওইভাবে চুল রেখেছি। তো মিঠুন চক্রবর্তী, অমিতাভ বচ্চন। কিন্তু আমি যেহেতু একটু ব্ল্যাক, আমার নানা পাটেকরের অ্যাক্টিং আমি আসলে অনেক বেশি করেছি আর কি, ফলো করি। নানা পাটেকর, অমরেশ পুরী, হ্যাঁ, পরেশ রাওয়াল। এই যে পুরো অভিনয় এই জগৎটা নিয়ে বা জীবনটা নিয়ে আপনার পরিকল্পনাটা কি এখন সামনের দিনগুলোর জন্য? অ্যাক্টিংকে খুবই ভালোবাসি, যে কারণে অ্যাক্টিং বিষয়ক আমার ভবিষ্যতে বাংলাদেশে একটা বড় স্কুল করার হচ্ছে যে আমার মূল স্বপ্ন, স্কুল, অ্যাক্টিং ভিলেজ। আসলে আপনার সাথে কথা বলা শেষ হবে না, আমার আরও জানতে ইচ্ছে করবে, তবে সময়টা খানিকটা তো বাধা থাকে, তাই অনেক গল্প বলতে পারি না। এই শেষ মুহূর্তে খালি একটা কথাই বলতে চাই, এভাবে আমাদেরকে সুন্দর সুন্দর কাজ উপহার দিয়ে যান, আর আজ আসার জন্য অনেক ধন্যবাদ। যদি দর্শকদের কিছু বলার থাকে। বাংলা ভিশনের প্রতি আমার একটা আলাদা সিম্পিতি আছে। আমি ওঠার সাথে সাথেই বিক্রম ভাইয়ের কথা মনে হয়েছে, এবং বাংলা ভিশনের লাস্টটা আমার জনপ্রিয় একটা কাজ, স্বপ্নচূড়ার ক্লিপ এখনও হিট হচ্ছে, মানুষ দেখছে এর বাংলা ভিশনের, এবং পুতুলের সংসারও বাংলা ভিশনের। সো আর আমি মানে বাংলা ভিশনের প্রতি আমার একটা মানে ভালোবাসা তৈরি হয়েছে। আমি বাংলা ভিশনের মাধ্যমে সারা বাংলাদেশে এবং যারা সারা পৃথিবীতে দেখছেন, যদি এটা দেখেন, তো বাংলা সিনেমার জয় হোক, বাংলা সিনেমার জন্য নষ্টদের হাতে না চলে যায়, এবং এদেশের সংস্কৃতির জন্য নষ্টদের হাতে না চলে যায়। ভালো ভালো মানুষ, শিক্ষিত মানুষ যেন এই অঙ্গনে আসে এবং এই সিনেমা নিয়ে কাজ করে। সবাইকে ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া, আপনার দিনটি শুভ হোক। আপনার দিনটিও শুভ হোক। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নুট টাওয়ার 110, বীরুত্তম, সিআর দত্ত রোড, ঢাকা 1205। ফোন 9632030304। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উক্তি বলে আজ বিদায় নেব। তিনি বলেছেন, নারী দাসী বটে, কিন্তু সেই সঙ্গে
নারী রানীও বটে। দর্শক, আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন। আজ সারাটা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।